গত ক্লাসে আমরা নাইলন 6,6 ফাইবার তৈরি করার যে পদ্ধতি সেটা আমরা আলোচনা করছিলাম এবং প্রথমে আমরা দুইটা যে মনোমার সেই মনোমার দুইটা নিয়ে ভালো মতো তাদেরকে মিশ্রিত করে তারপর আমরা নাইলন সল্ট তৈরি করেছিলাম এবং নাইলন সল্ট তোমরা দেখেছো যে 1:1 অর্থাৎ হেক্সামিথিলিন ডায়ামিন এক অণু আর অ্যাডিপিক অ্যাসিড এক অণু রিঅ্যাকশন করে তৈরি হয়েছিল নাইলন সল্ট। আমরা আগে যে পলিয়েস্টার ফাইবারের কেমিক্যাল রিঅ্যাকশন আমরা দেখেছি অনেকটা ওইটার মতোই, যে প্রথমে আমরা তৈরি করেছিলাম ডিজিটি, তারপর দ্বিতীয় ধাপে গিয়ে আমরা ডিজিটি থেকে পিইটি বা পলিমার তৈরি করেছিলাম। তো এই ক্ষেত্রেও আমরা দ্বিতীয় ধাপে পলিকন্ডেনসেশন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা নাইলন 6,6 পলিমার পাই। পলিকন্ডেনসেশন রিঅ্যাকশন যে চেম্বারে হবে সেখানে নাইট্রোজেন ব্ল্যাঙ্কেট থাকে, অর্থাৎ ওখানে কোনো বাতাস থাকে না, অক্সিজেন থাকে না, শুধু নাইট্রোজেন। টেম্পারেচার 275 ডিগ্রি সেলসিয়াস আর প্রেশার হলো 1.8 মেগাপাস্কেল। এবং এই অবস্থা আমাদের যে নাইলন সল্ট ছিল, এই যে আমি যেটা আন্ডারলাইন করছি এটা নাইলন সল্ট, আমি বক্স করে দিচ্ছি, এটা হলো নাইলন সল্ট। নাইলন সল্টের n সংখ্যক অণু বিক্রিয়া করে, দেখো এই সামনের যে এনটা ছিল সেই এনটাই কিন্তু যে এখানে চলে আসছে থার্ড ব্র্যাকেটের নিচে, অর্থাৎ n সংখ্যক রিপিট ইউনিট যুক্ত হয়ে পলিমার তৈরি করে এবং সাথে সাথে বাই প্রোডাক্ট হিসেবে পানি আমরা পাই। তো পানি যেহেতু বাই প্রোডাক্ট হিসেবে হয়, এটাকে আমরা ভ্যাকুয়ামের সাহায্যে সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে সরায় আনি, নয়তো আবার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে সেই জন্য। তো এই কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে এবং টেম্পারেচার এবং প্রেশার, সেখানে আমরা নাইলন 6,6 পলিমারটা পাই। নাইলন 6,6 পলিমারের সংকেতে যেখানে যেটা দেওয়া আছে সেটা হলো নাইলন 6,6 পলিমারের সংকেত। 6,6 কেন বলছি? যে ডাইএমিনের 6টা কার্বন আর ডাই অ্যাসিডেরও 6টা কার্বন, এখানে হলো 4টা আর এই হলো 5, এই হলো 6, এই জন্য নাইলন 6,6 বলছি। পলিমারাইজেশন সম্পন্ন হয় সুন্দরভাবে এবং যে আমরা একটু পরেও পড়বো, আবার সময় যদি আমাদের হাতে থাকে আমরা পড়বো নাইলন 6 ফাইবার কিভাবে তৈরি করা হয়। তখন যে কেমিক্যাল রিঅ্যাকশনটা হয় সেখানে মনোমার হইলো একটা আর এখানে মনোমার হইলো দুইটা। এখন নাইলন সল্ট প্রথমে তৈরি করেছি আমরা, তারপরে আমরা দ্বিতীয় ধাপে নাইলন সল্ট থেকে পলিমারটা তৈরি করেছি এবং এই দুইটা ধাপ সুন্দরভাবে অনুসরণ করার কারণে সাইক্লিক অলিগোমার খুব কম হয়। তার মানে আমরা ভালো পলিমার পাই নাইলন 6,6 এর ক্ষেত্রে। সাইক্লিক অলিগোমারটা কম হয়। সাইক্লিক অলিগোমার হইল দুই প্রান্তে থাকা ফাংশনাল গ্রুপ যদি নিজেরা রিঅ্যাকশন করে একটা রিং তৈরি করে ফেলে। যখন রিং তৈরি করে ফেলে তখন তো ওই চেইনটা আর বড় হবে না, তখন ওই রিংটাকে আবার ভাঙতে হয়, ভেঙে তারপরে আবার ফার্দার রিঅ্যাকশন করা হয়, তো অনেক ঝামেলা আছে। আর মলিকুলার ওয়েট আমরা কন্ট্রোল করব কিভাবে? কারণ মানে নাইলন 6,6 তৈরি করার যে কেমিক্যাল রিঅ্যাকশন আমরা দেখলাম, সল্ট থেকে একটার পর একটা যুক্ত হয়ে তো লম্বা চেইন হতেই থাকবে, লম্বা হতেই থাকবে, লম্বা হতেই থাকবে। হ্যাঁ, যখন মনোমার শেষ হয়ে যাবে তখন বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা কিভাবে কন্ট্রোল করব পলিমারের মলিকুলার ওয়েট? আমরা তো বলেছি যে খুব রাফলি 20 আমরা বলেছি, তাই না? তো
20,000 চাই না 22,000 চাই না 25,000 চাই, হ্যাঁ, এটা কিন্তু আমরা আগে থেকে নির্ধারণ করা থাকে। তো তখন এটা কন্ট্রোল করার জন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। এটা অবশ্য আসলে টেকনিক্যাল ইস্যু, না বললেও হয়তো, তারপরেও আমি তোমাদের কানে দিয়ে রাখছি আর কি। দুই ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। একটা হলো কি, টার্মিনেটিং এজেন্ট আমরা ব্যবহার করব। আমরা টেস্ট করে দেখবো যখন যে 20,000 হয়ে গেছে বা 22,000 হয়ে গেছে, আমার কাঙ্ক্ষিত মলিকুলার ওয়েট হয়ে গেছে, আমরা করব কি, অ্যামোনিয়া এবং মিথানল মিশ্রিত অবস্থায় সঙ্গে সঙ্গে আমরা রিঅ্যাকশন সিস্টেমের ভিতরে ঢেলে দেব, দিলে রিঅ্যাকশনটা স্টপ হয়ে যাবে, আর লম্বা হবে না চেয়ে। অন্য একটা কাজ করা যায়, আমরা তো 1 to 1 বলেছিলাম, তাই না? এক অণু যদি হয় হেক্সামিথিলিন ডায়ামিন, এক অণু হবে অ্যাসিড। সাধারণত এটা চালাকি করা হয় অনেক সময়। সেটা হলো কি, সামান্য পরিমাণ অ্যাসিড বেশি দেওয়া হয়, তাতে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে দুই দিকে অ্যাসিড হয়ে যায়, রিঅ্যাকশন আর কন্টিনিউ করে না, পলিমার চেইনটা আর বাড়ে না। তাই কিন্তু দুই প্রান্তে আমরা কি পেলাম, অ্যাসিড পেলাম, কিন্তু দুই প্রান্তে কার্বক্সিলিক অ্যাসিড COOH এটা পাবো। আবার অনেক সময় করা হয় কি, ওই যে বললাম টার্মিনেটিং এজেন্ট ইউজ না করে 1% অ্যাসিডিক অ্যাসিড ইউজ করা হয়, অ্যাসিডিক অ্যাসিড ইউজ করা হয়। তাহলে 1% অ্যাসিডিক অ্যাসিড সলিউশন রিঅ্যাকশন চেম্বারের ভিতরে দিয়ে দিলে আমাদের রিঅ্যাকশন স্টপ হয়ে যাবে। তাহলে এই বিভিন্ন পদ্ধতিতে আমরা মলিকুলার ওয়েটকে নিয়ন্ত্রণ করতে পারি, ইঞ্জিনিয়াররা পারে এটা। আর যেহেতু 275°C তাপমাত্রায় আমাদের পলিমারটা লিকুইড অবস্থায় থাকে, গলিত অবস্থায় থাকে, আমরা এটা থেকে রিবন স্পিনিং এর মাধ্যমে চিপ তৈরি করতে পারি, অথবা স্পিনারের ভিতর দিয়ে পাস করে ফাইবার তৈরি করতে পারি, ফিলামেন্ট তৈরি করতে পারি। এটা আগের থেকে পরিকল্পনা যেভাবে থাকে সেভাবেই সম্পন্ন হয়। এই হলো অতি সংক্ষেপে নাইলন 66 ফাইবার আমরা কিভাবে পাবো তার কথা। এখন এই যে কথাগুলো বললাম, সেইটারই একটা ফ্লো চার্ট তোমাদের সামনে আমি হাজির করেছি, দেখে যেন বুঝতে পারো যে কিভাবে নাইলন 66 ফাইবার প্রথমে মনোমার থেকে কিভাবে পলিমারটা তৈরি হয়, সেই পলিমার থেকে আমরা কিভাবে ফাইবার পেতে পারি। এবার আমি তোমাদেরকে একটু ধারণা দিতে চাই নাইলন 6 ফাইবার প্রোডাকশন মেথড সম্পর্কে। আমি আগে তোমাদের বলেছি অবশ্য যে এই ফাইবার ইউরোপে বেশি জনপ্রিয়, বিশেষ করে ফ্রান্স, রাশিয়া, পোল্যান্ড, ওই ইউরোপের যে সমস্ত দেশে প্রোডাকশন আছে নাইলন ফাইবারের, অস্ট্রিয়া, সেখানে এটা খুব বেশি, ওই নাইলন 66 এর তুলনায় আর কি বেশি ব্যবহার করা হয়, বেশি প্রস্তুত করা হয় ইউরোপে। তাহলে প্রস্তুত প্রণালী কেমন? প্রস্তুত প্রণালী আগেরটা ছিল 3টা ধাপ, এটা হলো আরেকটা ধাপ বেশি, 4টা ধাপ। একটা ধাপ বেশি হওয়ার কারণ হলো একটু প্রবলেম হয়। ওই যে আগে বললাম যে সাইক্লিক অলিগোমার তৈরি হয় এবং মনোমার গুলো রিয়েকশন করে দেরিতে, তাহলে মনোমার গুলো আনরিয়েক্টেড থেকে যায়, আর অলিগোমার তৈরি হয়, সাইক্লিক অলিগোমার। এইগুলোকে আবার আলাদা করে আমরা আবার পিছনের দিকে ফেরত পাঠাই, এটাকে বলা হয় মনোমার রিকভারি। তারপরে আবার আমরা পাস করি পলিমারাইজেশন চেম্বারের ভিতরে, যাতে পলিমার উৎপন্ন হয়। পলিমার উৎপন্ন হয়ে গেলে আমরা সেখান থেকে চিপ অথবা ফাইবার তৈরি করতে পারি। এখন ঘটনাটা হলো কি, একটু ভিন্ন ধরনের এই পলিমারাইজেশন। আগেও হয়তো তোমাদের বলেছি যে যত পলিমারাইজেশন আছে আমাদের নিশ্চিত করতে হয় সেখানে যেন কোনো পরিমাণ ময়েশ্চার না থাকে। ময়েশ্চার তো বোঝো, যে বাতাসের ভিতরে যে থাকে, জলীয় বাষ্প যেন না থাকে। জলীয় বাষ্প মানে কি? পানি, পানি যেন না থাকে। কিন্তু আমরা যখন নাইলন 6 ফাইবার যখন আমরা তৈরি করব, তখন আমরা এই যে মনোমারটা নিব, সেই মনোমারের নাম হলো ক্যাপ্রোল্যাকটাম।
এই ক্যাপ্রোল্যাকটামকে যদি আমরা পলিমার তৈরি করতে চাই তাহলে সামান্য পরিমাণ জলীয় বাষ্প বা পানির প্রয়োজন। সেই জন্যই এই পলিমারাইজেশনকে বলা হয় হাইড্রোলাইটিক পলিমারাইজেশন। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বলবা, এরপরে আমি কেমিক্যাল রিঅ্যাকশন দিব। আর না থাকলে আমি হয়তো আলোচনাটা খুব সীমিতই রাখতে চাই, খুব হায়ার লেভেলে যেতে চাই না। আমাদের যতটুকু এই লেভেলের জন্য যতটুকু দরকার ততটুকুই মধ্যে রাখতে চাই। তো পিওর ক্যাপ্রোল্যাকটামকে যদি আমরা সারাদিন ধরে চেষ্টা করি পলিমার তৈরি করার জন্য, কিন্তু এটা পলিমার তৈরি করবে না, ডাজ নট পলিমারাইজ। কারণ এটা তো রিং অবস্থায় আছে। ক্যাপ্রোল্যাকটামটা তোমাদের আগে তো কেমিক্যাল স্ট্রাকচার দেখেছো, তাই না? রিং স্ট্রাকচার। ওই রিং স্ট্রাকচার পলিমার তৈরি করবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ওই রিংটাকে ভাঙতে হবে। রিংটাকে ভাঙলে, রিংটাকে আসলে পানির সাহায্যে ভাঙতে হবে। ভাঙলে আমরা ফ্রি অ্যামিন গ্রুপ পাবো, ফ্রি কার্বক্সিল গ্রুপ পাবো। তখন পলিমারাইজেশনটা শুরু হবে। তাহলে ওই যে আমরা অন্যান্য পলিমারাইজেশনের সময় যেমন অত্যন্ত সাবধান থাকি, একটা একটা জলীয় বাষ্পের অণুও যেন আমাদের ইয়ের ভিতরে না থাকে, কেমিক্যাল রিঅ্যাকশন যখন হয় সেখানে যেন না থাকে। কিন্তু এই ক্ষেত্রে আমরা অতটা সিরিয়াস হওয়ার দরকার নাই, বরং আমাদের জন্য সেটা উপকারী হবে যে কিছু পরিমাণ জলীয় বাষ্প দরকার। সেই জন্য ওয়াটার ওয়াটার বলতে আবার মনে করো না পানি ঢেলে দেওয়া হয়। যদি অনেক বড় সিস্টেম হয় তাহলে কিছু পানি হয়তো লাগে, কিন্তু মূলত এখানে এই ময়েশ্চারটা থাক দরকার। তাহলে ময়েশ্চার অ্যাড করা হয় পলিমারাইজেশনের সময়। কেন অ্যাড করা হয় জানো? টু হাইড্রোলাইজ সাম ল্যাকটাম। ওই যে রিংগুলো আছে, রিংগুলোকে ভাঙার জন্য। সেই জন্য এটাকে হাইড্রোলাইটিক পলিমারাইজেশন। তারপরে রিংটাকে যদি আমরা ভাঙি আমরা কি পাবো? অ্যামিনো কাপ্রোইক অ্যাসিড। ক্যাপ্রোল্যাকটামকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা কি পাবো? অ্যামিনো অ্যাসিড পাবো। তোমরা জানো যে অ্যামিনো অ্যাসিডের একদিকে থাকে হলো অ্যামিন গ্রুপ, ফ্রি, কিন্তু ফ্রি অ্যামিন গ্রুপ, আরেক দিকে থাকে হলো ফ্রি কার্বক্সিল গ্রুপ। সুতরাং এই ফ্রি অ্যামিন এবং কার্বক্সিল যখন তৈরি হবে তখনই সে রিঅ্যাকশনটা যাত্রা শুরু করতে পারবে এবং পটপট 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 করে সে মনোমারকে ভাঙতে পারবে আর পলিমার রূপান্তরিত করতে পারবে। তাহলে হাইড্রোলাইটিক পলিমারাইজেশন হলো কেন নামকরণ করা হইলো? যে পানি ব্যবহার করা হয় আমাদের রিংটাকে ভাঙার জন্য। আর পলিমারাইজেশনের মেকানিজম এই স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের যে পলি এডিশন, পলি কনডেনসেশন, এই দুইটাই হয়। তো বিশেষ করে পলি এডিশনটা বেশি হয়, সরি পলি কনডেনসেশনটা বেশি হয়, পলি এডিশনটা কম হয়। কেমিক্যাল রিঅ্যাকশন তোমাদের সামনে আমি তুলে ধরছি। আমার মনে হয়, আমি আশা করি আর কি, হয়তো তোমরা বুঝতে পারবে। এই হলো আমাদের ক্যাপ্রোল্যাকটাম মনোমার। এই মনোমারের মধ্যে কার্বন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর এইখানে একটা আছে ছয়টা। এবং মাঝখানে কি আছে? সিও এনএইচ, অ্যামাইড গ্রুপ আছে। তাহলে এটা যখন পানির সাথে রিঅ্যাকশন করে তখন আমার অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। দেখো অ্যামিনো অ্যাসিডের মধ্যে একদিকে হইলো ফ্রি কার্বক্সিলিক অ্যাসিড, ফ্রি কার্বক্সিলিক অ্যাসিড সি ও ও এইচ, আর আরেকদিকে হইলো ফ্রি অ্যামিন NH2। এখন এই অ্যামিনো অ্যাসিডটা তৈরি হওয়ার কারণে সেই অ্যামিনো অ্যাসিড আবার মনোমারের সাথে রিঅ্যাকশন করলে মনোমারটা ভেঙে যাবে। তখন একটা একটা করে মনোমার ভাঙবে আর এসে যুক্ত হবে। তাহলে মনোমার থেকে হবে ডাইমার, ডাইমার থেকে হবে ট্রাইমার, ট্রাইমার থেকে হবে টেট্রামার। এইভাবে আস্তে 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 আমার পলিমার চেইনটা বড় হতে থাকবে। তাহলে দেখো এখানে দেখানো আছে, যেমন মনে করো ডাইমার হয়েছে, ডাইমারের সাথে আবার একটা মনোমারের যে রিং সেটা যুক্ত হয়েছে। হ্যাঁ, তারপরে এরকম ডট 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 ডট, মানে এরকম আরো অনেক অসংখ্য রিঅ্যাকশন হবে এবং সর্বশেষে গিয়ে আমি পাবো পলিক্যাপ্রোল্যাকটাম, নাইলন 6 পলিমার, নাইলন 6 পলিমার। এবং এই পলিমার হওয়ার জন্য আমার কি লাগবে সেই কন্ডিশনটা বলছি।
250 থেকে 280 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তোমাদের যদি বাই চান্স যদি ভুলে যাও আর কি, নাইলন 666 একটা মনে রাখো, নাইলন 666 হাইয়েস্ট টেম্পারেচার ছিল কত? 275। তুমি যদি ভুলে 275ও দিয়ে লিখে দাও, হ্যাঁ, এখানে এতটা অ্যাকুরেট যদি হইতে না পারো তাহলে কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট ধারণা কারণ কাছাকাছি থাকে আর কি। 250 থেকে শুরু করে 2-3টা চেম্বার থাকে, তো লাস্টেরটা হলো 280 থাকে। এখন এখানে 12 থেকে 24 ঘন্টা সময় লাগবে। ওই যে আমরা বললাম যে মনোমার এবং কনসেন্ট্রেশন কি নিয়েছো, তারপর চেম্বারের স্টায়ারিং ব্যবস্থা কেমন, তারপর প্রেসার কেমন আছে, তারপর হলো এই সব কিছুর উপর ভিত্তি করে 12 থেকে 24 ঘন্টা সময়ের মধ্যে আমরা পলিমারটা পেয়ে যাব। যেহেতু এখানে পানি উৎপন্ন হয়, তোমরা দেখেছো কেমিক্যাল রিঅ্যাকশনে পানি উৎপন্ন হয়, এবং আমরা একটু পানি ব্যবহারও করেছি। কেন ব্যবহার করেছি? ওই যে যাতে রিংটা ভেঙে যায় আর কি। তো সেই জন্য সর্বশেষ শেষে পানিটাকে সরায় ফেলতে হবে, ইভাপোরেশন। এখানে পলিমারাইজেশন যখন শেষ হয়ে যায় তখন আমরা একটু সার্চ করলে দেখব যে আনরিয়েক্টেড মনোমার এবং সাইক্লিক অলিগোমার থাকে প্রায় 10%। এদেরকে আমরা আবার আলাদা করে আমরা আবার পুনরায় পলিমারাইজেশন নিয়ে অংশগ্রহণ করাই। হ্যাঁ, যেটা মনে করো যে অলিগোমার হয়ে গেছে, আবার তো রিং হয়ে গেছে, তাই না? তাহলে এই রিংটাকে আবার সরায় নিয়ে আবার আমরা দিব পলিমারাইজেশন চেম্বার, যাতে ভেঙে যায়, ভেঙে গিয়ে আমার লম্বা চেইন তৈরি হয়। আর মলিকুলার ওয়েট কন্ট্রোল করার জন্য আমরা 1% অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করতে পারি। তাহলে আমাদের যখন আমাদের নির্দিষ্ট 12 থেকে 24 ঘন্টা যে সময়টাতে আর কি আমরা আমাদের মলিকুলার ওয়েটটা পেয়ে যাব, তখন আমরা অ্যাসিটিক অ্যাসিড যদি সিস্টেমের ভিতরে দিয়ে দিই, কিছুক্ষণের মধ্যে রিঅ্যাকশন বন্ধ হয়ে যাবে। এখন যে কথাগুলো বললাম সেটা একটু ফ্লোচার্ট আকারে এখানে দেখানো আছে। যে ক্যাপ্রোল্যাকটাম পলিমারাইজেশন করলাম, পলিমারাইজেশন করার পরে পলিমার তৈরি হইলো, অলিগোমারও তৈরি হইলো। এখান থেকে পলিমারটাকে আমরা আলাদা করব, আর ওই যে অলিগোমার এবং যে আনরিয়েক্টেড মনোমার আছে আর কি, হ্যাঁ, আলাদা করব। আলাদা করার পরে মনোমার এবং অলিগোমার যেগুলো আছে সেগুলোকে আমরা আবার ফেরত পাঠাবো পলিমারাইজেশন চেম্বার। আর পলিমার যেটা হয়ে গেছে সেটাকে আমরা ড্রাই করলে নাইলন 6 পলিমার পাবো। নাইলন 6 পলিমার থেকে আমরা চিপস তৈরি করতে পারি অথবা ফাইবার তৈরি করতে পারি। এটা আরেকটা ফ্লোচার্ট, আগেরটা বা এটা যেটা তোমাদের যার যেটা ভালো লাগে সেটা ফলো করতে পারে, একই মূলনীতির কোনো পরিবর্তন নাই। একটু সময়টা দেখিনি কয়টা বাজে। এখন আমাদের কিছু সময় হাতে আছে, এখনো আমরা আলোচনা করব নাইলন ফাইবারের বৈশিষ্ট্য বা ধর্ম নিয়ে। কয়েকটা গুরুত্বপূর্ণ ধর্ম আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে দেখো, প্রত্যেকটা ধর্ম ইন্টারেস্টিং। ডিউরেবিলিটি, নাইলন ফাইবার অনেক শক্তিশালী ফাইবার, যদিও এখানে অ্যারোমেটিক রিং আমরা ব্যবহার করি নাই, তারপরও শক্তিশালী ফাইবার। ইলংগেশন প্রপার্টি ভালো, নাইলনকে টান দিলে লম্বা হয়, ছেড়ে দিলে আবার আগের জায়গায় ফিরে আসে। তোমাদের নিশ্চয়ই নাইলন ফাইবারের এই ধর্ম সম্পর্কে অভিজ্ঞতা আছে। ছোটকালে যারা মাছ ধরেছো, বড়শি দিয়ে, বড়শির যে সুতাটা এটা নাইলন ছিল, টান দিলে লম্বা হয়ে যেত না, ছেড়ে দিলে, টান দিলে কিন্তু একটু লম্বা হতো, ছেড়ে দিলে আবার আগের অবস্থা। তারপর এই আমরা যে মোজা পরি, মোজার মধ্যেও নাইলনের মোজা আছে, তাই না? তারপরে নাইলনের যে দড়ি, সেখানেও দেখতে পাবা যে একটু ইলংগেশন প্রপার্টি যা আছে এটা বোঝা যায়। আর অ্যাব্রেশন রেজিস্ট্যান্স প্রপার্টি অসাধারণ। অসাধারণ বলতে খুব কম ফাইবারই আছে এত হাই অ্যাব্রেশন রেজিস্ট্যান্স। অ্যাব্রেশন রেজিস্ট্যান্স মানে বাংলায় আমরা বলতে পারি ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা। অর্থাৎ
ফাইবারকে ঘর্ষণ করলে ফাইবার সহজে ড্যামেজ হয় না। ঘর্ষণ করলে ড্যামেজ হয় না বলেই কিন্তু নাইলন ফাইবার পৃথিবীতে বিভিন্ন জায়গায়, সারা পৃথিবীর কথা বলছি, যে কোনো জায়গায় যতগুলো বেল্ট আছে, বেল্ট তার বেশিরভাগই, বা বেশিরভাগ বললে কি অলমোস্ট অল, সব বেল্টই নাইলনের তৈরি। এর কারণটা কি? ওই যে এক্সেলেন্ট অ্যাব্রেশন রেজিস্ট্যান্স প্রপার্টি। তোমাদের বাসের মধ্যে যখন বসো সেখানে সিট বেল্ট ব্যবহার করো, তারপর মনে করো যে প্লেনে যদি যাও, ট্রেনে যদি যাও, সেখানে সিট বেল্ট আছে। হ্যাঁ, তারপর আরো আছে, যেমন মনে করো যে এই যে ব্যাকপ্যাক ব্যবহার করো না, সেখানেও তো বেল্ট আছে। তারপর বেল্ট যেখানে আছে সেখানে এর সাথে আসলে আর কোনো ফাইবার নাই যার সমকক্ষ নাইলন। হাইলি রেজিলিয়েন্ট, রেজিলিয়েন্সি প্রপার্টি খুব ভালো। তার মানে কি, এক নাম্বার হলো ভাঁজ পড়বে না, তাহলে বুঝে গেলাম ভাঁজ পড়ে না। দুই নম্বর হইলো স্প্রিং ব্যাক, রেজিলিয়েন্সি তো বুঝো স্প্রিং ব্যাক, তাহলে কার্পেট হিসাবে অসাধারণ, তাই না? কিন্তু নাইলনের কার্পেটের দাম বেশি, তো এই জন্য তুমি খুব বেশি দেখবা না, কিন্তু আছে ডেকোরেটিভ কার্পেট অনেকই আছে নাইলনের, কিন্তু দাম বেশি হওয়ার কারণে ব্যবহারটা কিন্তু এর চেয়ে চিপ আছে, তো এর চেয়ে চিপ। যেমন মনে করো পলিস্টারের কার্পেট থাকতে পারে, তারপর অ্যাক্রেলিকের কার্পেট থাকতে পারে, হ্যাঁ এগুলো কিন্তু চিপ। তারপর পলিঅলিফিনের কার্পেট থাকতে পারে। নাইলন তো দাম বেশি, নাইলনের কার্পেট কিন্তু আছে, বাট অত সচরাচর তুমি দেখবা। নাইলন থেকে তৈরি করা যে গার্মেন্টস, সেটাকে আমরা বলতে পারি ইজি কেয়ার গার্মেন্টস। তার মানে ওয়াশ করবা, শুকাইতে অল্প সময় শুকায় যাবে, ইস্ত্রি ছাড়াই পরে ফেলবা। এটা কিন্তু একটা ভালো গুণ নাইলন ফাইবার। তারপর পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধ ক্ষমতা আছে, ছত্রাক প্রতিরোধ ক্ষমতা আছে। তারপরে ওই যে উল ফাইবারে যেরকম, উল ফাইবারেরও তো রেজিলিয়েন্সি প্রপার্টি ভালো, কিন্তু উল ফাইবারের সমস্যাটা কি, উল ফাইবারকে সহজে পোকামাকড় আক্রমণ করে খেয়ে ফেলে, তাই না? তো সেটা থেকে আমাদের নাইলন কিন্তু পোকামাকড় আক্রমণ প্রতিরোধ করতে পারে। তারপরে ওই যে মিলডিউ অ্যাটাক যেটা, হ্যাঁ রটিং, এগুলো হয় না। কেমিক্যাল রেজিস্ট্যান্সও ভালো, আর আগুন ধরলে গলে যায়, ওই মানে না জ্বলে গলে যায়, এটা হলো নাইলনের ধর্ম। তাহলে আমরা আরেকটু স্পেসিফিক্যালি দেখি। দেখো নাইলন ফাইবারের শক্তি যদি আমরা বলি আর কি, রেগুলার যেটা, রেগুলার তো সচরাচর আর কি 53 থেকে 60 সেন্টিনিউটন পার টেক্স, নাইলন 6, এবং হতে পারে আপ টু 80 সেন্টিনিউটন পার টেক্স। একটু চিন্তা করো, আমাদের কটন ফাইবার ভিজা অবস্থায় সবচেয়ে হাইয়েস্ট স্ট্রেংথ ছিল 53 সেন্টিনিউটন পার টেক্স, মানে সবচেয়ে হাইয়েস্ট, এর বেশি কোনোদিনে সম্ভব না। আর নাইলন শুরু হয়েছিল 53 থেকে রেগুলার, এবং ম্যাক্সিমাম কত হইতে পারে, 80 সেন্টিনিউটন পার টেক্স। নাইলন ফাইবার আসলে অসম্ভব শক্তিশালী ফাইবার। ডেনসিটি কত, বা স্পেসিফিক গ্র্যাভিটি যেটাই বলি, কত, 1.14। আর আমাদের কটন ফাইবারের হলো কত, 1.54। কটনের চেয়ে অনেক হালকা, এমনকি পলিস্টারের থেকেও হালকা। পলিস্টার তো 1.38, তাই না? পলিস্টারের চেয়ে হালকা। মেল্টিং টেম্পারেচার কত, 215 থেকে 220। একটু সাবধান থাকতে হবে, আবারও বলছি, ইস্ত্রি করার সময় সাবধান থাকতে হবে, নাহলে গলে যেতে পারে। কারণ নাইলনের মেল্টিং টেম্পারেচারটা কম, 215 থেকে 220। পলিস্টারেরটা বেশি, পলিস্টারেরটা 250-এর উপরে, তাই না? ইলংগেশন এট ব্রেক, নাইলন দুইটার ক্ষেত্রেই ইলংগেশন এট ব্রেক ভালো, ইলংগেশন প্রপার্টিটা ভালো। আর কথাগুলো তো বলেই আসছি যে ইলাস্টিসিটি ভালো, টেনজাইল স্ট্রেংথ ভালো, লাস্টার উজ্জ্বলতা ভালো, রিঙ্কেল প্রুফ, রেজিলিয়েন্সি প্রপার্টি, ভাঁজ পড়ে না, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স ভালো, কেমিক্যাল রেজিস্ট্যান্স ভালো। সব দিক বিবেচনায় নাইলন ফাইবারের জনপ্রিয়তা অনেক বেশি হওয়ার কথা, কিন্তু পলিস্টারের কাছে হার মানতে হয়েছে।
পলিস্টারের মতো এত না। ময়েশ্চার অ্যাবজর্বেন্সি যদি বলি কত, 2.4% মতো। আরো কিছু আলোচনা করি, আরো কিছু কথা টার্ম উল্লেখ করছি যেগুলো তোমাদের নাইলন সম্পর্কে ধারণাটাকে আরেকটু পরিষ্কার করবে। সুন্দর ভাঁজ নেয়, হিট সেটিং প্রপার্টি ভালো, তারপর ওয়েদারিং প্রপার্টি ভালো। ওয়েদারিং প্রপার্টি বলতে কি বোঝায়, অর্থাৎ আবহাওয়াতে, আবহাওয়া বলতে আমাদের বৃষ্টি হতে পারে, তারপরে সূর্যের আলো হতে পারে, তাই না, এগুলো আর কি আবহাওয়া, বাতাস, এটাতে নাইলন কিন্তু যথেষ্ট সহ্য শক্তি আছে। ইনফ্যাক্ট এক জায়গায় পলিস্টারের চেয়েও ভালো, কোথায় জানো, সানলাইট রেজিস্ট্যান্স। পলিস্টার কিন্তু যদি তোমার লাইট কালারের হয়, সাদা কালারের হয়, আস্তে আস্তে কিন্তু হলদে হয়ে যায়, তাই না, একটু দুর্বল হয়ে যায়, কিন্তু নাইলন কিন্তু হলদে হবে না। পলিস্টার কিন্তু হার্ড, হার্ড ফাইবার, নাইলন হলো সফট ফাইবার, হাত দিয়ে ধরলে বুঝতে পারবে। পলিস্টার হলো হার্ড ফাইবার, নাইলন হলো সফট ফাইবার। এর কারণটা কি জানো, ওই যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। নাইলন 6.6 এর মেল্টিং টেম্পারেচারটা একটু বেশি, পলিস্টারের মতোই, আর 6 এরটা আবার একটু কম, সেজন্য সাবধান থাকতে হবে। তুমি তো জানো না কোনটা, যদি জানো তাহলে 6.6 যদি হয় তাহলে একটু সেফ, আর যদি 6 হয় মেল্টিং পয়েন্ট একটু কম, সাবধান থাকতে হবে ইস্ত্রি করার সময়। আর রং তো নষ্ট হবে না, অ্যাব্রেশন রেজিস্ট্যান্সের কথা বলেছি আমরা। এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, আমার ধারণা তোমরা এটা বুঝতে পেরেছো, সব দিক দিয়ে নাইলনের ধর্ম পলিস্টারের তুলনায় ভালোই তো মনে হচ্ছে, সুতরাং অনেক বেশি জনপ্রিয় হওয়ার কথা। কিন্তু আমরা যখন ব্যবহার লক্ষ্য করবো আর কি, হ্যাঁ, ব্যবহার যখন লক্ষ্য করবো, তখন আমরা দেখতে পাবো কি পলিস্টারের মতো এত জনপ্রিয় নাইলন হতে পারে নাই। এর কারণটা হলো যে এখানে অবশ্য একটা যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, মলিকুলার মডেলিং আর কি, নাইলনের এত শক্তি কেন, তার একটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে। সে ব্যাখ্যাটা হলো যে ইন্টার মলিকুলার বন্ডিং অনেক বেশি পাওয়া যায় নাইলনের মধ্যে। তার মানে একটা চেইন এবং আরেকটা চেইনের মধ্যে আন্তর আণবিক বন্ধন অনেকগুলো থাকে, হাইড্রোজেন বন্ধন, যে কারণে দেখা যায় নাইলন ফাইবারের শক্তিটা আরো বেড়ে যায়। কেমিক্যাল প্রপার্টি, অবশ্য আগে কথা বলতে গিয়ে বলেছি যে নাইলন ফাইবার অ্যাসিড এবং অ্যালকালি অতি মোটামুটি ভাবে সহ্য ক্ষমতা ভালো, তবে তুলনামূলক ভাবে আর কি অ্যাসিড দ্বারা একটু এফেক্টেড হয় বেশি। এখন আমরা ব্যবহারে চলে আসি। ব্যবহারে আমরা যেটা দেখতে পাই যে নাইলন ফাইবার আর কমোডিটি ফাইবার না। এখন এই কথাগুলো তোমরা শুনেছো কিনা, কমোডিটি ফাইবার হইলো সচরাচর ব্যবহার করা হয়, সবসময় ব্যবহার করা হয় যে ফাইবার, এটাকে বলা হয় কমোডিটি ফাইবার। আর নিশ ফাইবার হইলো একটু স্পেশাল ফাইবার। হ্যাঁ, সচরাচর ব্যবহৃত ফাইবার সবসময় তুমি দেখবা, আর নিশ যেটা সবসময় দেখবা না, কখনো কখনো বিশেষ বিশেষ জায়গায় দেখবা। এখন নাইলন হয়ে গেছে নিশ ফাইবার, আর পলিস্টার হয়ে গেছে কমোডিটি ফাইবার। এর কারণটা হলো কি, নাইলনের দাম বেশি, পলিস্টারের দাম কম। তো দাম বেশি হওয়ার কারণে মানুষ কিন্তু শুধুমাত্র যে ক্ষেত্রে নাইলন একেবারেই অসাধারণ, সেই ক্ষেত্রেই আসলে নাইলনটাই মানুষ ব্যবহারটা বেশি করে। এখন যদি প্রশ্ন হয় নাইলনের ব্যবহার সবচেয়ে বেশি কোথায়, সবচেয়ে বেশি নাইলন ব্যবহৃত হয় কার্পেট তৈরিতে, তারপরে গাড়ির টায়ার তৈরিতে, গাড়ির যে টায়ার বা এরোপ্লেনের টায়ার,
বা মোটরসাইকেলের টায়ার, এগুলোর ভিতরে কিন্তু ফাইবার আছে, ওই ফাইবার নাইলন ব্যবহার করা। তারপর ওই যে বেল্টের কথা তোমাদের বললাম, সারা পৃথিবীতে যত বেল্ট আছে, সারা পৃথিবীতে যত বেল্ট আছে তার বেশিরভাগ, বেশিরভাগ বলতে আমি বলবো 90 মানে 6-7% বা 98%, মানে অলমোস্ট অল বেল্ট আর মেড ফ্রম নাইলন। আর গাড়িতে যে এয়ারব্যাগ ব্যবহার করা হয় সেক্ষেত্রে নাইলন 6-6টা ব্যবহার করা হয় গাড়িতে, যে এয়ারব্যাগ। এবং এয়ারব্যাগ ব্যবহার করার কারণে কিন্তু মানুষ দুর্ঘটনার হাত থেকে, দুর্ঘটনা হলেও গাড়িটা নষ্ট হবে কিন্তু মানুষ মারা যাবে। কিন্তু এই ক্ষেত্রে আর কি, এয়ারব্যাগের ক্ষেত্রে নাইলনের প্রধান প্রতিদ্বন্দ্বী হলো পলিয়েস্টার। আস্তে আস্তে কিন্তু ওই চিপ হওয়ার কারণে পলিয়েস্টারের ব্যবহারও বাড়ছে। নাইলনের আরেকটা জায়গা আছে যেটা পলিয়েস্টার দখল করতে পারে নাই, সেটা হলো ইন্টিমেট অ্যাপারেল। ইন্টিমেট অ্যাপারেল বুঝো, স্কিনের সাথে লেগে থাকে যে সমস্ত জামা কাপড়, যেমন আন্ডার গার্মেন্টস, ছেলেদের আন্ডার গার্মেন্টস, মেয়েদের আন্ডার গার্মেন্টস, মোজা, তারপরে যে এই ধরনের আর কি। হ্যাঁ, তারপর হোশিয়ারি, শিয়ার হোশিয়ারি, একদম পাতলা ট্রান্সপারেন্ট হোশিয়ারি যেগুলো আন্ডার গার্মেন্টস, তারপরে সুইমস্যুট, এইসব ক্ষেত্রে নাইলনের জনপ্রিয়তা পলিস্টারের থেকেও বেশি, কারণ এগুলো স্কিনের সাথে লাগে। পলিস্টার কিন্তু স্কিনের সাথে লাগলে অতটা গুড ফিলিং না, সফট না। হ্যাঁ, সেই জন্য এই ইন্টিমেট অ্যাপারেল, শেয়ার ও শেয়ারি, সুইমওয়্যার ক্ষেত্রে পলিস্টারের চেয়ে অনেক এগিয়ে আছে বলে না। আমাদের কম বেশি আমরা নাইলন ফাইবার সম্পর্কে যা জানলাম, তাতে একটা অসম্ভব মানে কি বলবো, ভালো একটা ফাইবার আমাদের টেক্সটাইল ইন্ডিউজের জন্য, কিন্তু দামের কারণে এটার ব্যবহারটা বিশেষ বিশেষ ক্ষেত্রে সীমিত হয়ে পড়েছে। আজকে আমি এই মডিউলটা এখানেই শেষ করতে চাই। পরের মডিউলটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে শুরু করব। এখানে দেখো কিছু কিছু এন্ড ইউজের কথা বলা আছে, তোমরা পরে ব্র্যান্ডেড লার্নিং সেন্টারে যখন দেখবা। আমরা অনেকই কম চোখ বন্ধ করে অনেকগুলো ব্যবহার বলতে পারি, যে নাইলনের ব্যবহার কোথায় কোথায় আছে। হ্যাঁ, যেমন মনে করো প্যারাশুটের যে কাপড়, এটা তো চোখ বন্ধ করে বলতে পারি নাইলন। তারপরে যে স্কুল ব্যাগ যেগুলো, তোমরা যে ব্যাকপ্যাক যেগুলো ইউজ করো, সেখানে একটু দামি ব্যাকপ্যাক হলেই নাইলনের তৈরি। বা লাগেজ, লাগেজের সময় যে কাপড়ের, দেখো এখানে কাপড় দিয়ে লাগেজ তৈরি করা হয় না, এগুলো কিন্তু সবই এই নাইলনের তৈরি। আর একটু একটু কম দামের যদি হয় তাহলে পলিস্টার দিয়ে তৈরি।